এই প্রাণকাল পেয়ে ছেলে মরে যাচ্ছে এই খবর পেয়ে ঠাকুরের দরবারে এসে বলছে, ঠাকুর এবার আমি যাব। বলতে এসেছেন, ঠিক প্রণাম এখনই বেরিয়ে যান। ও কিছু বলতে যাচ্ছে না, আপনি এখনই বেরিয়ে যান, পরে শুনবো, পরে শুনবো। জোর করে তাকে ঠাকুর বের করে দিলেন। মেদিনীপুরে গিয়ে দীর্ঘ 7-8 দিন ধরে যাজন পরিক্রমা, ইষ্ট কাজ, ইষ্ট কথা বলে বহু মানুষকে ইষ্টে উদ্বুদ্ধ করে দীক্ষা দিয়ে তিনি ফিরেছেন। ফেরার পরেই ঠাকুর বলছেন, আপনি এখনই ঘরে যান গিয়া, আপনার স্ত্রী পুত্র পরিবার পরিজন কেমন আছে দেখেন গিয়া। তখন খলিলুদ্দৌলা ভাবছেন, আমার ছেলে তো মরণ সজ্জায় ছিল, আমাকে শেষ দেখতে চেয়েছিল, দেখা হয়নি। মনে মনে ভাবছেন, আমার ছেলেকে তো আর দেখতে পাবো না, বাড়ি থেকে যে জানবো শোকের ছায়া পড়ে গেছে বাড়িতে। পাড়াপড়শির কাছে শুনতে শুনতে যাব, আমার ছেলে আসবে। চোখ থেকে তার টপ টপ করে জল পড়ছে। আর ঠাকুর বলছেন, আপনি এখনই বাড়ি যাবেন। কোন কথা শুনলেন না। বাড়িতে গিয়ে দেখে তার ছেলেটি উঠোন জুড়ে খেলা করছে। গিয়ে বুকে করে নিয়েছে। তার স্ত্রীকে বলছেন, হ্যাঁ গো, তুমি ট্রাঙ্কল করলে যে তোমার ছেলে নাকি এই যায় সেই যায়, ডাক্তারবাবুরা বলে দিয়েছেন। আব্বা আব্বা করছে, মাঝে মাঝে 7 দিন জল পর্যন্ত খাইনি। বলছে, হ্যাঁ গো, সব সত্য কথা। করে যেন আমি আসতে চেয়েছিলাম, ঠাকুর আমাকে জোর করে মেদিনীপুরে পাঠিয়ে দিলেন, কিন্তু শুনলেন না। তখন এই মাটি বলছেন, ইসলামী মা, মুসলমানি মা। বলছেন, ঠাকুর থেকে এসেছিলেন? বলছে, হ্যাঁ। তোমার ছেলে আদর করে বলছেন, আব্বা আব্বা করছিস? আব্বা তো আমি পাঠিয়েছি, এক জায়গায় আসবে, চিন্তা করিস না, তোর আব্বা আসবে, 2-5 দিন পরে আসবে। আমার ছেলের সাথে কথা বলে গেছেন, আমাকে বলেছেন, তুই চিন্তা করিস না মা, তোর ছাওয়ালের কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। হাউ হাউ করে কাঁদছে। দয়াল এসেছিলেন আমার বাড়িতে, আমাকে মেদিনীপুরে পাঠিয়ে আমি ভেবেছিলাম ঠাকুর যাকে ভগবান বলে মেনেছি, যাকে গুরু বলে বরণ করেছি, যাকে ঈশ্বর বলে আরাধনা করেছি, আল্লাহ তাআলা বলে যাকে পূজা করেছি, সেই প্রভু আমাকে জোর করে মেদিনীপুরে পাঠিয়ে দিলেন। সেই প্রভু আমাকে পাঠিয়ে দিয়ে আমার সন্তানের জীবন রক্ষা করলেন। ঠাকুর বলছেন, ঈশ্বরেরই ডাক এসেছে, তার কাজে তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হতুই, হোক দলিত দুর্মতি। তার ডাক যখন আসে, তার আহ্বান যখন আসে, তখন কিন্তু আমরা সবাই ধন্য হই, সার্থক হই। সেখান থেকেই আমাদের জীবনের পূজা আরম্ভ হয়ে যায়। আমরা কিন্তু ওখানেই ভুল করে ফেলেছি, আমরা তাকে গ্রহণ করতে কেউ চাই। তথাকথিত পূজা পাঠ ধর্ম টম্ম করি আর ভাবি যে এখন ধর্ম টম্ম। এই বাচ্চা কাদের যদি দীক্ষা দেওয়ার কথা বলি, আমার এই বাচ্চা এই নাতনিটারের দীক্ষা হয়ে গেছে, ওর মা বাবা বড্ড বোকাতো, তাই এই নাতনিটার দীক্ষা দিয়ে দিয়েছে। আমাদের বাচ্চা কাচ্চাগুলো সব দীক্ষা টিকা হয়ে যায়। এখন আপনাদের বাচ্চা কাচ্চা কেন, আপনারা যারা বিয়ে টিয়ে করে ফেলেছেন অনেকে, দীক্ষা টিকা নেই? বলছে না, হ্যাঁ দাদা ঠিক আছে দীক্ষা নেবো, এখন না আর একটু বুড়ো হয়ে যায়, মরার ঘাটে যখন যাবো তখন দীক্ষা টিকা নেব। তখন দীক্ষা নেবেন কেন? আচ্ছা মা গো, তোমার এই বাচ্চাটাকে, তোমার এই ছেলে বা মেয়েটাকে স্কুলে পাঠিয়েছো তো কত বুড়ো বয়সে নাকি? না না না, 3 বছর বয়সে স্কুলে পাঠিয়েছি। নইলে এখন অনেক পিছিয়ে যাবে, যে কোর্স আরম্ভ হয়ে গেছে 3 বছর থেকে। আরে 3 বছর বয়সে তুমি পড়াশোনায় পাঠালে, ছোটবেলা থেকে তুমি খেলাধুলায় শেখালে, ছোটবেলা থেকে তুমি অনেক কিছু শেখাচ্ছ। আর দীক্ষা যাতে তার জীবনের দক্ষতা লাভ হবে, এক্সপার্ট হবে, মাস্টারফুল লাইফ লিড করবে, সেই দীক্ষাটা বাদ দিয়ে বাপু তুমি সব করতে গেলে, তাহলে তোমার জীবনে হবে এটা কি? তোমার ছেলে, তুমি তাকে ভাবলে, আমাকে একটা গুরু ভাই বাটানগরে বাড়ি, বুঝলে, ওই ইএসআই হসপিটালে চাকরি করে, তার স্বামী মিস্টার মজুমদার, তার মেয়ে মুনমুন আর বিদিশা, 2 মেয়ে, তাদের দীক্ষা হয়েছে। আমাকে বলছেন, দাদা আশীর্বাদ করুন, এরা যেন মানুষের মতো মানুষ হয়, ভালো করে লেখাপড়া থেকে, লেখাপড়া শিখলে মানুষ হবে, এটা তোমাকে বললো বেটা।
লেখাপড়া শিখলে মানুষ হবে এটা তোমাকে বললো কিনা? লেখাপড়া শিখলো, মাস্টার ডিগ্রি করলো, ডক্টরেট করলো, কিংবা ডাক্তার হলো, কিংবা ইঞ্জিনিয়ার হলো, কিংবা ব্যারিস্টার হলো, কিংবা প্রফেসর হলো, মা বাবাকে খেতে দিল না, মা বাবাকে শ্রদ্ধা করে না, তাহলে কি মানুষ তৈরি হলো? মানুষ কথাটার আগে জানো তো মা আছে, মায়াকারে মা আছে, তারপর নূতন সব মধ্যাহ্ন সব। তার মানুষের আগে মা আছে, মা বাদ দিয়ে তো মানুষ তৈরি হয় না দাদা। মাকে বাদ দিয়ে মানুষ তৈরি হবে না, কারণ মানুষের আগে মা আছে। আপনার ছাওয়াল, আপনার মেয়ে আইকম বাইকম পাঠ করলো, মাকে ভালোবাসে না, মাকে পুজো করে না। এই সন্তু তার মাকে জড়িয়ে ধরে বলছে, এই আমার মা, জেঠু এই আমার মা। মাকে জড়িয়ে ধরে আমাকে দেখাচ্ছে, এই আমার মা। এই যে ছেলে তার মাকে দেখাচ্ছে, এই আমার মা, মায়ের মুখখানা আলো হয়ে যাচ্ছে। তাহলে আপনারা যে বলছেন ছেলে পুলেদের লেখাপড়া শেখাবেন, মাকে ভালোবাসলো না, তাহলে সে ছেলেটা কোনো দাম রইল কি? সে লেখাপড়ার কোনো মূল্য রইল কি? যে ছেলে মাকে ভালোবাসে না, বাবাকে ভালোবাসে না, সে ছেলে দিয়ে জগতের কোনো কল্যাণ হতে পারে? সেই ছেলে দিয়ে কি মাকে যে ভালোবাসে না, সে কি এই দেশের মাটিকে ভালোবাসতে পারবে? মাকে যে ভালোবাসে না, সে কি দেশের মানুষকে ভালোবাসতে পারবে? ভালোবাসতে পারবে না। সবের মূল ওই মা। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি শুধু মুখে বলেননি, তিনি আচার্য, চলমান আচার্য। তিনি যা কিছু বলিয়াছেন তা তার জীবন চরিত্র দিয়ে করিয়াছেন। চলেন, বলেন, করেন বলেই তিনি ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান। তাই তিনি বাস্তবে মাতৃভক্তি কারে বলে তিনি মাকে ভালোবেসে দেখিয়েছেন। ঠাকুরের মা ছোটবেলা ছেলেরা যেমন দুষ্টু হয়, ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টুমি করেছে। পাড়ার মায়েরা এসে কমপ্লেন করতো, এই নবনী চুরি করে খেত। তেমন করে ওই শ্রীকৃষ্ণের নবরূপ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বাড়ির প্রতি প্রত্যেকের কাজ, দুধ জাল দিচ্ছে, সে দুধ খেয়ে নিচ্ছে, তার ঘি খেয়ে নিচ্ছে, মাখন খেয়ে নিচ্ছে, সমস্ত গুলো ঠাকুর অনুকূলচন্দ্র তার দলবল নিয়ে বাচ্চা বয়সে, 4-5 বছর বয়সে সব উৎপাত করে। আর মায়ের কাছে এসে কমপ্লেন করছে, মা কিন্তু তাকে খুব পেটায়, কঞ্চি দিয়ে পেটায়। রাত্রে একদিন এই গ্রীষ্মকাল আর ধুধু মাঠ, ঠাকুরকে মারতে ছুটেছেন আর ঠাকুরে ছুটছেন, মা ছুটছেন রোদ্দুরের মধ্যে, ছুটতে 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 ঘেমে গেছে। বাচ্চা ছেলেকে ধরতে পারে? ওটা ছুটে পারে কখনো? মাঠ দিয়ে ছুটছে ছেলেটি, পিছন ফিরে দেখে মা ঘেমে গেছে, চোখ থেকে জল পড়ছে, কষ্টের চোটে মায়ের চোখ থেকে জল পড়ছে। আর যেই মায়ের চোখে জল দেখেছে, সঙ্গে সঙ্গে ঠাকুর তিনি ফিরে এসে মায়ের সামনে দাঁড়িয়েছেন। আর মা তাকে ভীষণ ভাবে কঞ্চি পেটা করেছে। রাত্রি ওই পিঠে দেখে লাল লাল দাগ, কোথাও কোথাও কেটে গেছে। তেল দিয়ে তাকে মালিশ করতে করতে বলতেন, হ্যাঁ অনুকূল, তোকে আমি মারবো বলে ছুটছিলাম, তুই এসে ধরা দিলি কেন বাবা? তোমার আগের মুহূর্তে তোকে এত মারলাম, তুই যদি পরে আসছিস এত রাগ থাকতো না, আর এত মারতাম না। তোর পিঠটা কেমন কেটে গেছে, কত লাল দাগ পড়েছে, তুই ধরা দিলি কেন এসে? ঠাকুর কি বলছে জানেন? আজকে জগতে কেউ আপনারা ভাবতে পারবেন, ঠাকুর বলছেন, মাগো আমাকে তো তুই ধরতে পারতিস না, আমি তো ছুটছিলাম, ছুটতে ছুটতে পিছন ফিরে দেখি তোর চোখে জল, দেখলাম তোর মুখখানা রোদ্দুরে লাল হয়ে গেছে। তখন ভাবলাম আর একটু ছুটলে তোর আরো কষ্ট হবে। আমি তোর কষ্ট তো কখনো দেখতে চাইনি মা, আমি তোকে আনন্দ দিতে পেরেছি কিনা জানি না, আমি তো তোর জীবনে কষ্টের কারণ হতে চাইনি মা, তাই এসে ধরা দিলাম। আমি জানি তুই আমাকে মারবি, কিন্তু আমি ভাবছি আমি মার খাই, মার খাবো, কিন্তু আমার মা তো আর কষ্ট পাবে না। আমি মার খাই, মার খাবো, আমার মা তো কষ্ট পাবে না। ঠাকুর সেই ঠাকুর আমাকে শেখাচ্ছেন, আমাকে মানে আমাদের মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সম্যক প্রাণ।
একটা ব্যালেন্সিং লাইফ লিড করতে পারে যদি বাপের প্রতি শ্রদ্ধা আর মায়ের প্রতি টান থাকে, তবেই সেই ছেলে মানুষ তৈরি হয়। সে ছেলে মায়ের আকুলতায় সে দেখা গেল দেবতা তৈরি হচ্ছে। বাস্তব জানে না লেখাপড়ায় ছেলের ব্রেনটা তৈরি হবে কি করে। ছেলের ব্রেন তৈরি হয় মায়ের দিয়ে। মা যার ঠিক থাকে না, মা যার ইষ্টপ্রাণ হয়, ছেলের মস্তিষ্ক তার তৈরি হয়। কেমন তৈরি হয়? একটি ছেলে খুব টায় ক্লাস 8 থেকে 9-এ উঠেছে, আর ঠিক পাশের বাড়ির ছেলেটি প্রতি ক্লাসে ফার্স্ট হয়। এই মাটির মনে লেগেছে আমার ছেলে ফার্স্ট না হোক অন্তত সেকেন্ড হোক। পাশের বাড়ির ওই মাটি এসে প্রতিবারেই আমাকে মিষ্টি মুখ করে যায় আর বলে, জানো আমার ছেলেটা ফার্স্ট হয়েছে। প্রত্যেকটা মায়েরই ইচ্ছা থাকে তার ছেলেও ফার্স্ট হোক। আমার মনে একটু ঈর্ষা তৈরি হয়েছে। মাটি গিয়ে ঠাকুরের কাছে বলছেন, ঠাকুর আমার খুব কষ্ট হয়েছে। বলে কি? আমার এই ছেলেটা না এই ক্লাস 1 থেকে একটু একটু করে পাস করতে পারে, আর আমার ঠিক পাশের বাড়ি আমার কে দিদি বলে আমরা ডাকাডাকি করি, তার ছেলে প্রতিবারে ক্লাসে ফার্স্ট হয়। এবারেও ক্লাস 8 থেকে 9-এ ফার্স্ট হয়ে উঠেছে। আমার ছেলে যে কোনো প্রকারে টায় করে 30-32 নাম্বার পেয়ে পাস করে গেছে। এটা প্রতি ক্লাসে হয়। ঠাকুর আমার ছেলে কোনোবারে ফার্স্ট হতে পারে না। ঠাকুর কিন্তু বললেন, যা তথাস্তু, এরকম করে হাত তুলে বললেন না। ঠাকুর বিধানটা দিলেন। কি বিধান? ভালোবাসার টান কর্মে আনে সফলতার জীবনে উত্থান। ভালোবাসার টানে একটা মানুষের জীবন পরিবর্তন হয়। সেই টানটার বড় অভাব দেখা দিয়েছে। আমরা মেকানিক্যাল একটা টান দেখাই। পরম পুরুষ বলছেন, তোর ছাওয়াল তোরে ভালোবাসে তো? বলছি, ঠাকুর খারাপ বাসে না বটে, আমারে ভালোবাসে আমার ছাওয়াল। বললে তাহলে এক কাজ করি, তোর ছাওয়াল নিশ্চয়ই খুব খেলাধুলা করে? বলে হ্যাঁ। বলে বিকেলবেলা ফুটবল খেলতে যায়? বলে হ্যাঁ, স্কুল থেকে এটা তো খেলতে যায়। খেলতে এসেই সেই সময় অনেক সময় তোর পাশের বাড়ির ওই বৌচিরা এসে সব গল্প টল্প করিস তো? বলে ওই সময় যদি কোনো সময় তোর ছাওয়াল আসে, যদি দেখতে পাস সদর দরজা থেকে ঢুকছে, তখন তুই কাঁদবি। কাঁদতে কাঁদতে ওই পাশের বাড়ির বউটাকে বলবি, দিদিরে তুই কত ভালো মা, তুই ভালো মা বলে তোর ছেলে ফার্স্ট হয় প্রতিবারে। তোর ছেলে কত ভালো আর তুই কত ভালো মা, এই বলে তুই কাঁদতে থাকবি। একদিন এরকম প্রতিদিন গল্প স্বল্প হয়। একদিন ওই ছেলেটি ছুটতে ছুটতে এসছে, এসে বলছে, মা আমাকে কিছু খেতে দাও, খিদে পেয়েছে। দেখে মার ওই সদর দরজা থেকে আসতে দেখে ঠাকুরের ওই নির্দেশ, বিধানকে বাদ দিয়ে কখনো একটা মানুষ তৈরি হয় না। তথাস্তু বলে যে আশীর্বাদ দেখি আমরা রীতিতে, তা কিন্তু আশীর্বাদ মানে অনুশাসনবাদ, লকে মেনে চলা, বিধানকে মেনে চলা। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র তিনি বিধানটা দিয়ে দিয়েছেন। এমন সময় ওই ছেলেটি যখন আসছে, তখন ওই মাটি ওই ঠাকুরের কথা মনে পড়েছে। তখন ওই তার পাশের বাড়ির দিদিটিকে বলছেন, দিদিরে তুই কত ভালো মা, তুই ভালো মা বলে না তোর পেটের ছাওয়াল খুব ভালো, প্রতিবারে ফার্স্ট হয়। আমি ভালো মা নয় জানিস দিদি, আমি খুব খারাপ মা, তাই আমার ছেলে কোনোবারেই ফার্স্ট হতে পারে না, লাস্ট হয়ে ক্লাসে ওঠে। আমি খুব লাস্ট বেঞ্চের মা, তো আমি ভালো মা না, তুই ভালো মা। ছেলেটি শুনতে শুনতে চুপ করে ঘরে ঢুকে গেছে। মা বারান্দায় বসে বলছে, ছেলেটি ঘরে ঢুকে গেছে। ঢুকে গিয়ে দেখছে যে পাশের বাড়ির কাকিমাকে আমার মা বলছে, তুমি খুব ভালো মা, তাই তোমার ছাওয়ালটা খুব ভালো। আমি খুব খারাপ মা, তাই আমার ছাওয়ালটা তোর ছাওয়ালের মতো এত ভালো না। তোর ছাওয়াল প্রতিবারে ফার্স্ট হয়, আমার ছাওয়াল প্রতিবারে লাস্ট হয়। আমার ছাওয়ালের কোনো দোষ নেই, যত দোষ আমার। আমি তো মা, আমি ভালো মা হলে আমার ছেলে ভালো হতোই। ছেলেটি শুনেছে, ঘরের মধ্যে চুপচাপ গম্ভীর সে বসে, তার চোখ থেকে জল পড়ছে। আমার মা ওই পাশের বাড়ি কাকিমাকে বলছে, আমি খারাপ মা, আমি খারাপ মায়ের ছেলে। এই অহমে লেগেছে।
ওই মায়েরা যখন চলে গেল, কাকিমা যখন চলে গেছে, মাকে গলা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছে, মা তুমি একই কথা বললে মা, তুমি খারাপ মাকে বললো, তোমার মতো মা তো আর কারণ হয় না, আমার মতো খারাপ ছেলেকে তুমি মা যেমন করে ভালোবাসো অন্য মা হলে এত ভালোবাসতো না, তুমি আমার বড় ভালো মা। তখন মাটি ওই ছেলেকে বুকের মধ্যে নিয়ে বলছেন, হ্যাঁ রে খোকা, আমি যদি সত্যি তোর ভালো মা হতাম তাহলে তুই ফার্স্ট না হলে পারতিস না, আমি খারাপ মা বলেই তুই ফার্স্ট হতে পারিস না। সঙ্গে সঙ্গে ছেলেটি বলছেন, মা ওই কাকিমা এসে বলবে তুমি ভালো মা, আমি পরের ক্লাসে ফার্স্ট হয়ে উঠবো, আর আমি লাস্ট হব না, সেকেন্ডও হব না, ফার্স্ট হব। দেখবে আমি 9 থেকে 10-এ উঠবো ফার্স্ট হয়ে, 10-এও আমি কিন্তু ফার্স্ট হব। ওই ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। এই ভালোবাসার টানেই ছেলেটি এখন পড়াশোনা আরম্ভ করল। ছেলেটি সত্যি পরের ক্লাসে ফার্স্ট হল। মাধ্যমিক যখন পরীক্ষা দিচ্ছে সে তখন ফার্স্ট হল। ঠাকুরের ওই বিধান, ওই মায়ের প্রতি টান। ঠাকুর বলছেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। সেই সাকসেসফুল ছেলের হয় যার মা সাকসেসফুল মা। কোথায় পাবেন এই বিধান? কোথায়? কোন ঠাকুর মন্দিরে গিয়ে পাবেন? কোন দুর্গা মন্দিরে গিয়ে পাবেন? পুরুষোত্তম শ্রী ঠাকুর চন্দ্র একটি মাকে মা তৈরি করে তুলছেন, একটি ছেলেকে ছেলে তৈরি করে তুলছেন। এই মানুষ গড়ার কারখানা হচ্ছে এই সৎসঙ্গ। এখানে এলে মানুষ তৈরি হয়। এখানে অনেক মায়েরা বসেছিলেন, মায়েদের ছাওয়াল পাওয়াল কি করে মানুষ হবে এইটুকু অন্তত শোনার মতো ধৈর্য তাদের রইল না। কেন? ভেবেছেন পিঠে হবে, সাংখ্যধ্বনি হবে, অনুধ্বনি হবে, হাততালি দেবো, তারপর প্রসাদ খেয়ে মারা যেতে মতো বাড়ি চলে যাবে। এমনতর করে জীবনের কথা তো কোথাও হয় না। এমনতর করে একটি মা তৈরি হবে কি করে? একটি ছেলে কেমন করে তার বুদ্ধির গোড়ায় জল ঢালতে হয়, একটি ছেলে কেমন করে বড় হতে পারে, শুধু ঠাকুরের জীবনে দেখিনি। আপনারা জানেন টমাস এডিসন বলে একজন বিখ্যাত বিজ্ঞানী আমেরিকার। এই টমাস এডিসন তিনি স্কুল থেকে ফিরে এসেছেন, ক্লাস 3-4 পড়ে। ফিরে এসে বলছেন, মা আমাকে মাস্টারমশাইরা এই কতগুলো ক্যান্ডি মানে চকলেট দিয়েছে, আর এই চিঠিটা তোমাকে দিয়েছে। মাটি চিঠি খুলে পড়লেন, পড়ে মায়ের চোখ থেকে জল গড়াচ্ছে। ছেলের মায়ের প্রতি খুব টান তো, গলাটা জড়িয়ে ধরে বলছেন, মা তুমি কাঁদছো কেন মা? এই চিঠিটা পড়ে তুমি কাঁদছো কেন? এই চিঠিতে কি লেখা আছে? তখন দেখুন মা কারে বলে, মা গো আপনাদের জন্যই আমার এই বলা। শুধু ঠাকুরের কথা না, আমি আমেরিকার একজন বিজ্ঞানীর কথা বলছি। এই যে বাল্ব জ্বলছে এর আবিষ্কর্তা যিনি, এই যে মাইক্রোফোনে কথা বলছি, এই শব্দ তরঙ্গ ধারণ করছেন যে বিজ্ঞানের দ্বারা, তার আবিষ্কর্তা তিনি টমাস এডিসন। টমাস আলভা এডিসনের নাম। এই যে মুভি সিনেমা দেখেন আপনারা, এই চলচ্চিত্র, তার আবিষ্কর্তা তিনি একজন বিজ্ঞানী, শব্দ বিজ্ঞানী। সাউন্ড ভাইব্রেশন, এই কম্পন তরঙ্গকে কেমন করে ধরতে হয় সেই বিজ্ঞানের আধার তার মধ্যে ছিল। বাচ্চা ছেলেটি তখন মাটি বলছেন, চিঠিতে কি লেখা আছে পড়বি? ওই চোখের জল অবস্থায় সওয়ালের মুখে একটা চুমু খেয়ে পড়ছেন, ম্যাডাম আপনার ছেলে অত্যন্ত বুদ্ধিমান, ওর ব্রেনের পাওয়ার এত বেশি, ওই সওয়ালকে পড়াবার মতো আমাদের স্কুলে তেমন তর কোনো টিচার নেই। আপনি শহরে কোনো কাউ পাঠিয়ে দেন। মাটি পড়ছেন কিন্তু ওই চিঠিতে ওইগুলো লেখা নেই। মা কিন্তু চিঠিটা পড়ছেন। শহরে কোনো বড় স্কুলে পাঠালে সেখানকার শিক্ষকরা হয়তো আপনার ছেলেকে পড়াতে পারে, কারণ আপনার ছেলের ব্রেন এত উচ্চ মার্গে, এত বড় হবে আপনার ছেলে, আমরা তাকে পড়াতে পারছি না।
তাই তার জন্য ওকে আমরা সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, তাকে স্কুল থেকে আমরা রিলিজ করে দিচ্ছি। মাটি ছেলেকে আবার চুমু খেয়েছেন। আমার ছেলে কি বুদ্ধিমান, আমার ছেলে বড় মাস্টার ছাড়া হবে না, উচ্চ মার্গের মাস্টার চাই। আপাতত আমি পড়াবো আমার সবাইকে। এই পরম পুরুষ মায়ের প্রতি টান, এই মা এবার পড়ানো আরম্ভ করলো ছেলেটি। এই ছেলেটি হয়ে গেল বিশ্ববন্দিত বিজ্ঞানী। আজকে যে বাল্ব জ্বলছে বাল্বটা তার বিজ্ঞানের সৃষ্টি, টমাস এডিসন। কারণ মা কি করে দেখেছেন? ওস্তাদ আলাউদ্দিন খান এর জীবন। এই এখানে বলছি কেন, এখানে এরা নতুন সঙ্গীত সব মাস্টার লোক বসে আছে, শুভদীপ, আর এরা সব সঙ্গীতের ছাত্ররা বসে আছে, এই জন্য বলা। ওস্তাদ আলাউদ্দিন খান উনি গিয়েছেন ওস্তাদের কাছে গান শিখতে। গরিব মানুষ, গান শিখতে যেতে ওস্তাদ বলছেন ওই ঘোড়া এবং গরুর ওই ঘাস কাটে, খড় কাটে, চলছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 7 দিন 10 দিন 1 মাস, বছর 2 বছর। কোনদিন বলে না হারমোনিয়ামটা নিয়ে সারেগামা পাতা নিশা করো। ওস্তাদ আলাউদ্দিন এদের জীবনে কাজে লাগে। তাই বলছি বিশ্বের সর্বোত্তম একজন উচ্চ মার্গের সঙ্গীতের ওস্তাদ, বোধহয় তানসেনের পরে যদি পৃথিবীর বুকে কেউ থাকে সেটা হচ্ছে ওস্তাদ আলাউদ্দিন খান। এই আলাউদ্দিন খান তিনি এই ঘোড়ার ঘাস কাটেন, ঘোড়ার লালন পালন করেন, গরুর লালন পালন করেন। 3 বছর হয়ে গেছে। ওস্তাদজি তার ছাত্রদের গান শেখাচ্ছেন, বিভিন্ন রাগ রাগিনী শেখাচ্ছেন। একজন ছাত্র কিছুতে একটা রাগ তার কণ্ঠে আনতে পারছেন, তখন ইনি বারবার দেখাচ্ছেন যে এইভাবে এইভাবে করতে হয়। যখন পাচ্ছেন না তখন বলছেন ননসেন্স, তোমার দ্বারা কিচ্ছু হবে না, দেখবে এই রাগটা কেমন করে গায়ে, দেখবে। বলে হ্যাঁ পন্ডিত মশাই দেখান ওস্তাদজি কেমন করে গায়। আলাউদ্দিন কিন্তু তখন ঘোড়ার ঘাস কাটছিল। আলাউদ্দিনকে ডাক দিতে গুরুর আদেশ, ছুটে এসে বসেছেন, এই রাগটা তুমি একটু গেয়ে দেখাও তো। 3 বছর পরে প্রথম তার গুরু তাকে বলছেন এই রাগটা একটু গেয়ে দেখাও তো। আরে বাবা, কোনোদিন সারেগামা দেখালে না, তুমি বলছো রাগ গেয়ে দেখাও। 3 বছর পরেই তিনি সঙ্গে সঙ্গে তানপুরাটা টেনে নিয়ে ওই রাগটা নিখুঁত ভাবে গাচ্ছেন। আর ওনার যে গুরু চোখ থেকে জল গড়াচ্ছে, শুনছ, আমার ঘোড়ার ঘাস কাটে, আমার গরুর ঘাস কাটে, আমার ঘোড়া গরু লালন পালন করে। আর এর মধ্যে কি হয়েছে? আমার প্রতি টান, আমার প্রতি ভালোবাসা। আমার প্রতি টান এবং ভালোবাসায় তোমাদের যখন গান শেখাই উন্মুখ হয়ে শোনে। কান দুটো তার এখানে, প্রাণ খানা তার এখানে, হাত দিয়ে ঘাস কাটে বটে। যেমন মায়েরা, আপনারা জানেন না, মা যারা বয়স্ক আছেন তারা জানেন, ধান ভানে ওই ঢেঁকিতে পাত দেওয়া হতো, ছেলে কোলে বুকের দুধ খাচ্ছে আর এদিকে হাত দিয়ে কিন্তু ওই ধান নাড়াচাড়া করছে, ওই আর এখানে পাত পড়ছে আর এই মুনিটা পড়ছে দুমদুম করে, যখন তখন হাতের উপর পড়ে যাবে। কিন্তু এত ছন্দ, ওরা ওই ঢেঁকি পাত দিচ্ছে, এ কিন্তু মায়ের বুকের দুধ খাওয়াচ্ছে, কিন্তু হাত ঠিক চলছে। সন্তানের দিকে তার মন আছে, প্রাণ আছে, আবার হাতের দিকেও মন আছে, প্রাণ আছে। ঠিক এমন আলাউদ্দিন খান ওই ঘাস কাটছে, কিন্তু তার কান এবং প্রাণ তার গুরুর দিকে মন প্রাণ দিয়ে আছে। তাই এক চান্সে তানপুরাটা ধরেই ওই সরগ্রাম, ওই রাগটা তিনি গিয়ে শোনালেন। এই হচ্ছে ওস্তাদ আলাউদ্দিন খান, যিনি 100 রকমের বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। 100 রকমের বাদ্যযন্ত্র। পৃথিবীর এমন কোন বাদ্যযন্ত্র তখনও তৈরি হয়নি যেটা তিনি বাজাতে পারতেন। কেন? ওই ভালোবাসার টান। অধ্যাপক পঞ্চানন সরকার, একসঙ্গে আমি যাদবপুরে সৎসঙ্গে একসঙ্গে বহু বছর সৎসঙ্গ করেছি। বিশ্ববন্দিত একজন পণ্ডিত, 16 রকম ভাষার উপরে তিনি চোখ বুঝিয়ে মাস্টার ডিগ্রি করাবার ক্ষমতা রাখতেন। 16 রকম বিষয়ের উপরে তিনি কোন গ্রন্থ পড়তেন না, না পড়ে তিনি মাস্টার ডিগ্রি করাতেন। এমন তো একজন মহাপণ্ডিত পঞ্চানন সরকার। তিনি যাদবপুরে থাকেন, ওখানে সৎসঙ্গ করেন মাঝে মাঝে। একজন মারোয়ারি বিশাল বড় ধনী লোক, বাস্তব ঘটনা বলছে, মারোয়ারি ধনী লোক, তার ছেলেটা 7 বার মাধ্যমিক ফেল করেছে।
কে বলেছে এখানে অধ্যাপক পঞ্চানন সরকার আসছেন, ওনার ছেলের বাড়িতে আছেন, আপনার তারকে পায়ে হাতে ধরুন, উনি যদি একবার আপনার ছেলের পড়ায় 8 বার আর হবে না, এই 8 বারের মাথায় ও পাস করবে। পঞ্চানন্দাকে দুটো পা জড়িয়ে ধরেছেন কোটিপতি মারওয়ারি বাবা, আমার ছেলে 7 বার ফেল করেছে, আপনি এই ছেলেটাকে পাস করিয়ে দেন মাধ্যমিকটা, তারপরে আমি দেখে নেব। তিনি বলছেন দেখুন আমি বুড়ো হয়ে গেছি, আমি এগুলো করি না, আমি ঠাকুর ঠাকুর করে ঘুরি। বলছে আমার ছেলেকে পাস করাতেই হবে, আপনার মতো মাস্টারমশাই কেউ নেই, সত্যি মহামাস্টার। 3 বছরে ম্যাট্রিকুলেট করাতেন তিনি, অনন্তর মাস্টার পৃথিবীর বুকে পয়দা হয়নি। এই হ্যাঁ পঞ্চানন সরকার। তিনি ওই ছাত্রটিকে, তিনি আসেন, ছেলেটি এসছে, ওই বলে এই সরস্বতীর তোর বৌদির কাছে চেয়ে নিয়ে, মানে ছেলের বইটা চেয়ে নিয়ে এসে বলছে আমার গায়ে মাখি, গায়েটাকে মাখিয়ে দেয়। এই যে তোর বৌদি কি বাজার করতে পারো, বাজার করে আসে। এই পড়তে আসে 2-3 ঘন্টা ওই কাজে ব্যস্ত রাখে। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, কোনদিন বইয়ের কথা বলে না। পরীক্ষা এসে গেছে সামনে, ফাইনাল পরীক্ষা দিতে হবে, মাধ্যমিক পরীক্ষা। তা একদিন বলছেন হ্যাঁ তোর যেন কোন ক্লাসের পরীক্ষার জন্য তোর বাবা আমার কাছে দিয়ে গেল, কারণ ওর বৌমা বলেছো বাবা আপনার কাছে পড়তে আসে ছেলেটি, এ তো কোনদিন পড়ালেন না, আর তো 1 মাস বাকি আছে, মাধ্যমিক দিতে হবে তো। তাই নাকি? বলছে তা পরের দিন আসতে, হ্যাঁ তোর নাকি কি নাকি পরীক্ষা, বলে হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা। ও আচ্ছা আচ্ছা, আমার তেল মাখি দে। ইংরেজির গল্প করছে, গল্প করতে 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 অঙ্ক মুখে মুখে করতে 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 তার অঙ্ক শেখানো হয়ে গেল। 1 মাসের মধ্যে তার 10খানা সাবজেক্টের উপর কোর্স কমপ্লিট করে দিয়েছে। দিয়ে পরীক্ষা দিয়ে আসার পরে বলছেন তা তোর বাবাকে ডেকে আনিস, বাবাকে ডেকে আনিস, আপনার ছেলে ফার্স্ট ডিভিশনে পাস করবে। দেখুন আপনার ছেলে ফার্স্ট ডিভিশনে পাস করবে, যা তোর বাবাকে চলে। ছেলেটি গিয়েছে, সত্যি ফার্স্ট ডিভিশনে পাস করেছে। ওই ছাত্রটি তার বাবাকে বলছে বাবা আমাকে ওই বাজার হাট করাতো, অমুক করাতো, তেল মাখাতো, কুয়ো থেকে জল তুলে দিতে হতো, আমাকে কোনদিন পড়ায়নি। 1 মাস আগে উনি শুনলেন, শুনে আমার সঙ্গে গল্প করতেন, আর সেই গল্প কথাগুলো আমার মাথায় গেঁথে গিয়েছিল, আর তাই লিখে আমি ফার্স্ট ডিভিশন পাস করেছি। এসেছেন বাপ বেটা মিষ্টি ফিষ্টি সব নিয়ে, মাস্টার আপনি কি করে পড়ালেন? বলে আপনার ছেলে না কোথাও টান ছিল না, আমি প্রথম আমার সেবা করি করি আমার প্রতি টান বুঝিয়ে নিলাম। এই আমার প্রতি টান যখন তার পূর্ণ হয়ে গেল, 1 মাসে সব পড়াগুলো তার কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারছেন মায়েরা, আপনাদের প্রতি আপনার ছেলে মেয়ে যত টান সৃষ্টি হবে, ছেলে মেয়ের ব্রেন তত খুলতে থাকবে। টানের অভাব হলেই জানবেন জীবনের অভাব আরম্ভ হয়ে গেল। আজকের আমাদের জগৎ জুড়ে শুধু টানের অভাব। স্বামী স্ত্রী দেখবেন টানের অভাব, মায়ে বেটায় টানের অভাব, বাপ বেটায় টানের অভাব, ভাই ভাইয়ে টানের অভাব, সর্বত্রে অনুরাগ ভালোবাসার বড় অভাব দেখা দিয়েছে। আপনারা সেই ভালোবাসায় মজবুত হতে পারবেন এই সৎসঙ্গ করলে। আজকে আমার এই সন্তু ও দীক্ষা গ্রহণ করে এতগুলো মানুষগুলোকে ডেকে এই সৎসঙ্গের আয়োজন করেছে কেন না, যদি বহু মানুষ যাতে তার ভগবানকে ভালোবেসে অমন করে জীবনকে সৌন্দর্যময় করে তুলতে পারে, সুন্দর করে তুলতে পারে।